এটা আমার কথা নয়, তৃণমূলের যে মুখপত্র শান্তনু সেন, ওদের রাজ্যসভার এমপি ছিল, এখন প্রাক্তন হয়েছে, সে বলছে 2011 সালের আগে এই আরজিকর মেডিকেল কলেজ সারা ভারতবর্ষের যত মেডিকেল কলেজ আছে তার মধ্যে 8 নম্বরে ছিল। 11 সালের পর এটা 24 সাল, এখন হচ্ছে সেই আরজিকর হসপিটালের জায়গা হচ্ছে কোনো সিরিয়ালে নাই, একবারে লাস্টে। কেন এরকম হলো? 34 বছরের বামপন সরকারের আমলে যে কলেজটা সারা ভারতবর্ষের মধ্যে 8 নম্বরে জায়গা করে নিয়েছিল, এখন তার কোনো সিরিয়ালই নেই। এই যে আরজিকর মেডিকেল কলেজের যে সুপার প্রিন্সিপাল, আপনারা এই 2-4 দিন হচ্ছে গিয়ে খবরের কাগজ টিভিতে শুনছেন, সিবিআই তাকে হচ্ছে ডাকছে আজকে নিয়ে 3 দিন। এই যে প্রিন্সিপাল, সে হচ্ছে মমতা ব্যানার্জির খুব কাছের লোক, একজন ডাক্তার হয়েও সে একদম ওপেন রাজনীতির সঙ্গে যুক্ত। মনে আছে আপনাদের 2021 সালে যখন বিধানসভা নির্বাচন হয়, মমতা ব্যানার্জির হচ্ছে গিয়ে গাড়ির দরজায় পাটা পিছে গিয়েছিল, ভেঙে চুরে কিছু যায়নি। কেন যায়নি সেটা আমি বলছি। তো ভাঙার নাটক করে হুইল চেয়ার নিয়ে ঘুরে বেরিয়েছিল, সেই পাটা ব্যান্ডেজ করেছিল এই সন্দীপ ঘোষ, এই আরজিকর হসপিটালের হচ্ছে যিনি প্রিন্সিপাল, আজকের যিনি হচ্ছে আসামির কাঠগড়ায়। কেন ভাঙেনি আমি বললাম, 21 সালের যখন নির্বাচন ঘোষণা হয়ে গেল, মমতা ব্যানার্জি আবার ক্ষমতায় এলো, যেই ঘোষণা হলো তারপর থেকে ওর পা ভাঙা ঠিক হয়ে গেল, একবারে গট করে হেঁটে ঘুরে বেড়াতে লাগলো। সেই জন্যই আমরা বলছি ওটা নাটকবাজি। আজকের এই যে সন্দীপ ঘোষ, ওই হসপিটালটাকে আজকে হচ্ছে গিয়ে যে জায়গায় ছিল অতটা খারাপ করলো কি করে? আজকে তো আমরা বলছি না, ওই আরজিকর হসপিটালের যারা ডাক্তার, যারা সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তার এবং যারা হবু ডাক্তার, তারা বলছে যে ডাক্তাররা পড়াশোনা করছে, তারা যদি পয়সা না দেয় তাহলে হচ্ছে গিয়ে তারা পাস করবে না। তারা যদি পয়সা দেয় তারা হচ্ছে ফার্স্ট ক্লাস পাবে। তারা যদি পয়সা দেয় পরীক্ষার আগের দিন তাদের হাতে প্রশ্ন দেওয়া হবে, তোমরা দেখে দেখে লেখো। তোমাদের ওপর আমি আছি, এই সন্দীপ ঘোষ আরজিকর হসপিটালের সুপার প্রিন্সিপাল। এটা আমরা বলছি না, কিন্তু যারা এই টিভি বড় বড় মোবাইল নিয়ে যারা ঘোরেন, এতে দেখবেন যে তৃণমূলেরই ওই যে শান্তনু সেন, তৃণমূলের হচ্ছে গিয়ে মুখপত্র, সে বলছে। এবং সে আরো বলছে, আমার মেয়ে হচ্ছে ওই হসপিটালের ডাক্তার, ওই হবু ডাক্তারের দলে এখনো সে পড়াশোনা করছে। মেয়েটা যদি আমার না হতো, আমার মেয়ে ওইখানে অন্যায়ের বিরুদ্ধে যা প্রতিবাদ করে, আমার মেয়েও এর আগে হচ্ছে ধর্ষিতা হতো। আমার মেয়ে বলে তাকে ধর্ষণ করার সাহস পাই। আজকে সে তৃণমূলের মুখপত্র থেকে হচ্ছে তৃণমূল সরিয়ে দিয়েছে। তুমি সত্যি কথাটা কেন বললে? সারা পশ্চিমবঙ্গের যত কলেজ আছে, এই কলেজের যারা প্রিন্সিপাল, তারা হচ্ছে গিয়ে একযোগে এটা নিন্দা করেছিল বলে সেই কলেজগুলো থেকে তাদেরকে ট্রান্সফার করা হচ্ছে বিভিন্ন জায়গায়। তৃণমূলের আমলে কেউ সত্যি কথাটা বলতে পারবে না? আপনারা ন্যায্য বিচারটা পাবেন? আপনারা আমার সঙ্গে ভাবছেন ঘটবে না? এই আমাদের
এর আগে যুব লিডার বলল, কৌশিক বলল, বর্তমানে হচ্ছে মহিলা ধর্ষিতা হয়ে খুন হচ্ছে। শক্তিগড়ের কাছে হচ্ছে রাত্রিবেলা আসছিল তার বন্ধুর সঙ্গে, 7-8 জন মিলে তাকে ধর্ষণ করে খুন করে। আমাদের পূর্বস্থলীতে খুন হচ্ছে, হাঁসখালিতে খুন হচ্ছে। মমতা ব্যানার্জি আমরা কি দেখলাম, হাঁসখালিতে খুন হলো, বললো দেখতে হবে ওই ছেলেটার সঙ্গে মেয়েটার কোনো অবৈধ সম্পর্ক ছিল কিনা। আগাম বলে দিচ্ছে, যেমনি আগাম বলেছে এই আরজি করের যে হসপিটালের মেয়েটা খুন হলো, তার বাড়িতে খবর দেওয়া হচ্ছে আপনার মেয়ে সুইসাইড করেছে। আমরা ছবি দেখেছি কি অবস্থায় তাকে ফেলে রাখা হয়েছে। সেটা কি সুইসাইড করার দৃশ্য? সবাই বুঝতে পারছে কে ধর্ষণ করে খুন করা হয়েছে। এখন এই কজন ধর্ষক ছিল সেটা নিয়ে হচ্ছে সংশয় হচ্ছে। আপনারা জানেন যে মৃত্যুর পর তার যে পোস্টমর্টম করা হয়, তার হচ্ছে গিয়ে 19 জায়গায় ক্ষত পেয়েছে, 19 জায়গায় মারের আঘাত। তার হচ্ছে গিয়ে এই কলারের এই যে হাড় সেটা ভাঙা আছে। এবং হচ্ছে গিয়ে যারা ধর্ষক তাদের ধর্ষণ করার জন্য তার যে সিমেন্ট তার ইউটেরাসে পাওয়া গেছে সেটাও বলছে 150 গ্রাম। ভাবুন একবার, কোনো ডাক্তার বলছে যে পরিমাণ সিমেন্ট তার ইউটেরাসের মধ্যে পাওয়া গেছে, 18 থেকে 20 জন র্যাপ হচ্ছে গিয়ে গ্যাং রেপ হয়েছে, তবেই হচ্ছে গিয়ে অতটা বীর্য তার ইউটেরাসের মধ্যে পাওয়া গেছে। একজন ধরা পড়েছে, কে? সে হচ্ছে গিয়ে সিভিক ভলেন্টিয়ার। এই যে সিভিক ভলেন্টিয়ার, আমরা বলছি সে থাকতে পারে, কিন্তু তার সঙ্গে আর যারা আছে তাদেরকেও ধরতে হবে। এবং সর্বোপরি এই যে আরজি কর হসপিটালের যিনি সুপার সন্দীপ ঘোষ, উনার এই যে বিভিন্ন যে কীর্তিকলাপ, তার আমরা বলছি যে তাকে হচ্ছে গিয়ে সিবিআই হেফাজতে নিয়ে তাকে অ্যারেস্ট করে হচ্ছে জিজ্ঞাসাবাদ করতে হবে, তবেই সঠিক উদ্ঘাটন হবে, নইলে কিন্তু হবে না। আমরা দেখলাম আপনারাও বিভ্রান্ত হচ্ছেন যে আমরাও মিছিল করছি, যারা বিচার দেবে, যারা বিচার করবে তারাও মিছিল করছে। আচ্ছা, পুলিশ মন্ত্রীকে আমাদের রাজ্যে মমতা ব্যানার্জি, ওই যে হসপিটাল মন্ত্রীকে স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি 8খানা দপ্তরের মন্ত্রী। বিচার তো উনিই করবেন, উনার ওই পুলিশরাই করবে। আজকে হাইকোর্টকে হস্তক্ষেপ করে যে পশ্চিমবঙ্গের পুলিশের কাছে হচ্ছে ন্যায্য বিচার পাওয়া যাবে না, তাই তো সিবিআই ইনকোয়ারি দিয়েছে। যখনই সিবিআই ইনকোয়ারি ওরা বুঝতে পেরেছিল দেবে, তখনই হচ্ছে প্রমাণ লোপাটের জন্য আমাদের মীনাক্ষীরা যখন আরজি করের সামনে ধর্নায় বসেছিল যে আমরা প্রমাণ লোপাট হতে দেবো না, সেই দিন হচ্ছে রাত 12টার সময় যখন মীনাক্ষীরা মিছিল করে আরজি কর থেকে একটু তফাতে গেছে, 150 থেকে 200 তৃণমূলের বাহিনী এসে ওই হসপিটালকে হচ্ছে ভাঙচুর শুরু করলো। কি না, সিবিআই যদি ইনকোয়ারি করে, সিবিআই যদি ইনকোয়ারি করে, যদি সঠিক তথ্য পেয়ে যায়, আমাদের যারা ওই তৃণমূলের ডাক্তার এবং হচ্ছে গিয়ে সুপার আছে সব ফেসে যাবে। সুতরাং লোপাট করে দাও প্রমাণ, তার জন্যই তো হামলা। শুধু তাই নয়, এই যে ডাক্তার, তার যে পোস্টমর্টম করা হলো, তার বাপ মাকে হচ্ছে দেখানো হচ্ছে না, তাকে তড়িঘড়ি ওইখান থেকে নিয়ে চলে যাচ্ছে শ্মশান ঘাটে, দাহ করে দিতে হবে। আমরা কি দেখলাম সেদিন, আপনাদের মনে আছে যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তার দেহটা হচ্ছে দান করা ছিল, ওই হসপিটালকে দেওয়া হবে। মীনাক্ষীরা ওখানে ছিল, যখনই বুঝতে পারলো
যেই রকম হচ্ছে গিয়ে লাশটাকে নিয়ে ওরা প্রমাণ লোপাট করতে চাইছে, তড়িঘড়ি দাহ করতে চাইছে। বুদ্ধবাবুর ওখান থেকে মীনাক্ষী হচ্ছে গিয়ে যুবদের নিয়ে, ছাত্রদের নিয়ে সঙ্গে সঙ্গে সেই যে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছিল সেই অ্যাম্বুলেন্সের সামনে দাঁড়িয়ে গেল। তারপর থেকেই এই হইচই পড়ে গেল। ওরা যতটা সহজ ভেবেছিল ততটা। আমরা যারা এলাকার গণতান্ত্রিক মানুষ, আমরা যারা এলাকার শান্তশিষ্ট মানুষ, আমাদের একটু ভাববার জন্য বলছি আপনাদের। আপনারা কি ভাবছেন যে কলকাতায় হচ্ছে আমাদের কি? আমাদের ঘরের ছেলে মেয়েরা নিরপেক্ষ এবং হচ্ছে গিয়ে কোনো আঘাত তাদের ওপর আসবে না, তো আপনারা গ্যারান্টি দিতে পারবেন? 2 বছর আগের ঘটনা আপনারা ভুলে গেছেন নাকি? আমাদের নপাড়া মোড়ের একটা ছেলে, সে হচ্ছে হবু ডাক্তার, বর্ধমানে পড়তো, ডাক্তারি পাস করে গেছে, সে হচ্ছে 1 সপ্তাহের মধ্যে জয়েন করবে, তাকে ছাদ থেকে ফেলে খুন করা হলো। আমরা বলছি ছাদ থেকে ফেলে দে, তাকেও হচ্ছে গিয়ে অন্য জায়গা থেকে খুন করে নিয়েছে, ওই নিচেই ফেলে দেওয়া হয়েছিল। আমাদের এই নপাড়া মোড় বাজারের ব্যবসাদার বাবলু কুশোগড় থেকে উঠে এসে আছে, ওর ছেলে বাবলু বুঝতে পারেনি যে আমার ছেলের এই দুর্দশা হবে। আপনি আমিও বুঝতে পারছি না আমাদের ছেলের এই দুর্দশা হবে যদি এই সরকারটা থাকে। তাই তো আমরা বলছি আপনারা প্রতিবাদ করুন, আমাদের সঙ্গে গলা মিলান, ভোট যাকে দেবেন দেবেন, কোনো অসুবিধা নেই। যদি বোঝেন তৃণমূল থাকলে ভালো হবে, আপনারা ভোট দেবেন। আমরা ভোট চাইতে আসিনি, আমরা ভোটের সভা করছি না। আপনারা আমাদের সঙ্গে এই প্রতিবাদে হচ্ছে গিয়ে সুর চড়ান এবং সামিল হন আমাদের সঙ্গে, তাহলে আপনার ছেলে, আমার ছেলেরা, মেয়েরা হচ্ছে সুরক্ষিত থাকবে, তাদের গায়ে হাত পড়বে না। ওই বাবলুকে বলা হয়েছিল কলকাতা আরজিকরের যে মেয়েটাকে যেভাবে হচ্ছে গিয়ে ওরা প্রমাণ লোপাট করে হচ্ছে তড়িঘড়ি দাহ করতে চেয়েছিল, এই আমাদের বাবলুর ছেলে যখন মারা গেল ওকে টোপ দেওয়া হলো। তোমার তো আর একটা ছেলে আছে, ওকে আমরা একটা চাকরি করে দেবো। ও ভাবলো যে আমি তো নিঃস্ব হয়ে গেছি ছেলেটাকে পড়াশোনা করাতে গিয়ে, যদি আমার ছেলেটার চাকরি হয়। আমাদের এখানকার যিনি মন্ত্রী 3 মাস পর যখন যাচ্ছে, আপনি একটা সই করে দেন, বলেছিলেন তো ছেলেটার একটা চাকরি বাকরির ব্যবস্থা করব। ও বুঝতে পেরেছে যে সই উনি করবেন না এবং হচ্ছে আমার ছেলের চাকরিও হবে না। ও গেল হচ্ছে গিয়ে বর্ধমান মেডিকেল কলেজের যিনি সুপার, যে আপনারা তো বলেছিলেন আমার ছেলের একটা ব্যবস্থা করব। সুপার বলছে যে আমরা তো চাকরি দিতে পারি না। তাহলে তখন বললেন কেন ধামাচাপা? বলছে যে আমরা তোমার ছেলেকে ওই ডেলি ওয়েজেস 250 টাকা মজুরিতে একটা কাজ দিতে পারি। তো বলছে আমার নপাড়া মোড় থেকে বর্ধমান আসতে 300 টাকা খরচ, তাহলে ডেলি 250 টাকা মজুরি দেবেন, 50 টাকা আমার ঘর থেকে দিয়ে এই ডেলি ওয়েজেসের কাজ করতে আসবে। ধামাচাপা পড়ে গেল। 3 মাস পরে ওরা কিছু করার থাকলো না। তখন ও বললো আমি আর শেষ থেকে ছাড়বো। হাইকোর্ট হলো, বর্ধমান কোর্ট থেকে হচ্ছে গিয়ে আমরা হাইকোর্টে নিয়ে যাব কেসটা। তার জন্য বর্ধমান কোর্টের যে ফরেন্সিক রিপোর্ট হয়েছিল ওই ছেলেটা, সেই ফরেন্সিক রিপোর্ট পর্যন্ত বাবলুকে দিতে 1 বছর টাইম নিয়েছে। তাহলে বুঝুন আপনার এলাকার ছেলের সঙ্গেও এইরকম ঘটনা ঘটছে। তাই তো বলছি আগাম সতর্ক হন, আমাদের সঙ্গে পা মিলান, অন্যায়ের প্রতিবাদ করুন, ভোট যাকে ইচ্ছা তাকে দেবেন, আমাদের কোনো আপত্তি নেই। যেটা অন্যায় সেই অন্যায়টা যাতে আমার আপনার গায়ে আঁচড় না কাটতে পারে, আপনারা আমাদের সঙ্গে আসুন, আমাদের মিছিলকে আরো বড় করুন, অন্যায়ের প্রতিবাদ করুন। এই বলে সকলকে আমাদের পার্টির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন, লাল সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।